থ্যাংক ইউ সো মাচ। আজকের এই প্রোডাক্ট প্রেজেন্টেশন সেশনের শ্রদ্ধাভাজন হোস্ট আমাদের নিউ ফাউন্ডার্স বিডির শ্রদ্ধাভাজন ওমেন্স লিডার মিঙ্কু শাহ ম্যামকে অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার অসাধারণ একটি হোস্টিং এর মাধ্যমে আজকের এই সেশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই ম্যামের অসাধারণ একটি হোস্টিং আজকের এই সেশনকে শুরু থেকে শেষ অবধি চার্জিং করে রাখবে, এটি আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনের শ্রদ্ধাভাজন সঞ্চালক অ্যাটমি নিউ ফাউন্ডার্স বিডির অন্যতম লিডার আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি মোহাম্মদ মহিউদ্দিন স্যারকে। স্যারের অসাধারণ একটি সঞ্চালনার মাধ্যমে আজকের এই সেশনটি পরিচালনা করার জন্য আমি স্যারকে বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবো দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই সেশনে কোয়ালিটি অফ লাইফের স্বপ্ন নিয়ে যারা সংযুক্ত হয়েছেন, মূল্যবান সময়কে স্যাক্রিফাইস করে, পরিবারকে স্যাক্রিফাইস করে যারা আজকের এই লাইফ চেঞ্জিং সেমিনারে সংযুক্ত হয়েছেন, আমি সকলকে মোস্ট ওয়েলকাম এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ডিয়ার অডিয়েন্স, আজকের আমাদের শ্রদ্ধাভাজন সঞ্চালক মোহাম্মদ মহিউদ্দিন স্যার তিনি বাই দিস টাইম চমৎকার কিছু মেসেজ প্রোভাইড করেছেন যে আজকে আমরা হিউম্যান বডির সবচেয়ে যে সাইলেন্স কিলার একটি ডিজিজ বলা হয়, সেই সাইলেন্স কিলিং জোনের একটি ডিজিজ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটি হলো ডায়াবেটিস। সেটি কিভাবে আমাদের মানব দেহে ডেভেলপ করে এবং কি তার প্রতিকার, আজকে সে বিষয়ে আমরা ইন ডিটেইলস আমরা জানবো। ডেফিনেটলি সকলে আমরা সঙ্গে থাকবেন। ডিয়ার অডিয়েন্স, আমাদের শ্রদ্ধাভাজন হোস্ট তিনি একটি চমৎকার কথা বলেছেন যে আমাদের হিউম্যান বডি যদি একটি সফটওয়্যারের সাথে আমরা কম্পেয়ার করি, সেখানে যদি কোনো না কোনো নিউরো ট্রান্সমিটার, কোনো না কোনো ইলেকট্রনিক্স পার্টস যদি নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু ডেফিনেটলি যদি সাথে সাথে সেটাকে সারানো না যায়, ডেভেলপ করা না যায়, তাহলে কিন্তু সেটি কিন্তু আমাদের অবশ্যই সেই সাইলেন্স কিলিং জোনে চলে যাবে। তো ডিয়ার অডিয়েন্স, সকলে আমরা সঙ্গে থাকব। আমরা আজকে জানবো আমাদের মানব দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মরণ ঘাতক ব্যাধি, এবং আমি যেটিকে নীরব ঘাতক ব্যাধি বলে থাকি, সেটি হলো ডায়াবেটিস। আজকে আমরা সে বিষয়ে জানবো। অনারেবল অডিয়েন্স, সকলে আমার সঙ্গে থাকবেন। আমি স্ক্রিনটা শেয়ার করে নেব। ডিয়ার অডিয়েন্স, অসংখ্য ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান আজকের এই সেশনে সংযুক্ত হওয়ার জন্য। ডিয়ার অডিয়েন্স, চিরাচরিত ভাবে সৃষ্টি থেকে মানুষ রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কিন্তু রোগের সঠিক কারণ বর্ণনা করতে গিয়ে কখনো না কখনো চিকিৎসা বিজ্ঞানীরাও কিন্তু অসম্ভব হয়ে কিছু ব্যাপার অসম্ভব হয়ে তাদের কাছে দাঁড়িয়েছে, কিন্তু প্রতিকার গড়ে উঠেছে। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সেই সাইলেন্স কিলিং জোনের একটি ডিজিজ ডায়াবেটিস সম্পর্কে বর্তমান বিশ্বের যে ধারণা, বর্তমান বিশ্বের বিজ্ঞানীদের যে ধারণা, যেটিকে নিরাময় করা কখনো সম্ভব নয়, যেটি যদি কোনো হিউম্যান বডিতে ডেভেলপ করে, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তার ওই মেডিসিনের উপর ডিপেন্ড করে তাকে বেঁচে থাকতে হবে। ডিয়ার অডিয়েন্স, আমি এই বিষয়ে হাউজে যারা উপস্থিত, আমি সকলকে বিনয়ের সাথে আশ্বস্ত করতে চাই, আজকে আমরা যারা এই হাউজে সংযুক্ত হয়েছি, উই অল আর ভেরি লাকি পারসন। শুধু
ডায়াবেটিস না, সাইলেন্স কিলিং জোনের যত রকম ডিজিজ আছে প্রত্যেকটা ডিজিজকে এই গর্বের সাথে আমরা নিরাময় করতে পারি। আমাদের এই প্রতিষ্ঠানের যে অ্যাবসলিউট কোয়ালিটির কিছু প্রোডাক্ট রয়েছে এবং আজকে যে রিসার্চ সলিউশনটি নিয়ে আলোচনা করব, সেই রিসার্চ ফর্মুলাটি হিউম্যান বডির অল কাইন্ডস অফ সাইলেন্স কিলিং জোনকে সে নিরাময় করতে পারে গর্বের সাথে। আমরা এই মেসেজটি আপনাদের মাধ্যমে দিতে চাই। যারা বলে ডায়াবেটিসের কোনো চিকিৎসা নাই, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে সাউথ কোরিয়ান গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন অ্যাটমিক গ্লোবালের যে রিসার্চ ফর্মুলা রয়েছে, যার মাধ্যমে শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিস সহ সব ধরনের লাইফস্টাইল ডিজিজ আমরা গর্বের সাথে নিরাময় করতে পারি। অনারেবল অডিয়েন্স, আমরা চলে যাব আমাদের মূল সেশনে। ডিয়ার অডিয়েন্স, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের অনুমান বর্তমান দেশে 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং 2045 সালের মধ্যে এই সংখ্যা 2,23,00,000-এ পৌঁছে যেতে পারে। আর এটি কিন্তু অনলি 57% মানুষের উপর রিপোর্ট করার পর এই ডাটাটি এসেছে। সেখানে আমরা জেনে থাকি যে 43% মানুষের আর যদি ডায়াবেটিস পরীক্ষা হয়নি, যদি 100% মানুষের ডায়াবেটিস পরীক্ষা হতো, তাহলে বাংলাদেশে বিশ্বে বাংলাদেশ কোন অবস্থানে থাকতো এটি আমরা সহজেই অনুমান করতে পারি। হয়তোবা বাংলাদেশে আমরা এই ক্ষেত্রে আমরা ডমিনেট করতে পারতাম, আমরা ব্র্যান্ড হতে পারতাম, কিন্তু ডায়াবেটিস রোগের সংখ্যার দিক থেকে বর্তমানে বাংলাদেশ 8ম স্থানে রয়েছে। অনারেবল অডিয়েন্স, দেশে 15 থেকে 35 বছর বয়সী 7% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আমরা ডায়াবেটিসটা সম্পর্কে যদি একটু ভালোভাবে জেনে নেই, তাহলে আমাদের আজকের আলোচনায় অনেক সুবিধা হবে। ডায়াবেটিসটা কি? মূলত আমরা বলে থাকি যে ডায়াবেটিস এমন একটি রোগ যা রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে তুলনায় অনেক পরিমাণ বাড়িয়ে দেয়। সেখানে ইনসুলিন নামের একটি হরমোন আমাদের রক্তে সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণ করে থাকে। আর এই হরমোনটি পাকস্থলীর পিছনে থাকা যে প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াসের একটি গ্রন্থি থেকে তৈরি হয়। তো চলুন স্যার আমরা জেনে নেব ডায়াবেটিস সম্পর্কে যিনি লেটেস্ট কিছু ইনফরমেশন ওয়ার্ল্ডে প্রথম যিনি আবিষ্কার করেছেন, তিনি হলেন জার্মান বিজ্ঞানী পাল ল্যাঙ্গারহান্স। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন হিউম্যান বডির ডাইজেস্টিভ সিস্টেমের যে প্যানক্রিয়াস রয়েছে, সে প্যানক্রিয়াসের বিটা সেল যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং সেখান থেকে যখন ইনসুলিন প্রডিউসিং সিস্টেমটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে রক্তে সুগারের পরিমাণ যখন বেড়ে যায়, সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। তো এই যে প্যানক্রিয়াস থেকে বিটা সেল যে ইনসুলিন ডেভেলপ করে, তার মূলত কাজ কি? সেখানে ইনসুলিন রক্ত থেকে সুগারকে কোষের ভিতরে ঢুকিয়ে সেটাকে ভেঙে এনার্জিতে ডেভেলপ করে এবং যখন ডায়াবেটিস হয় তখন আমাদের দেহ সুগার তথা গ্লুকোজকে ভেঙে এভাবে শক্তি উৎপাদন করতে পারে না। অনারেবল অডিয়েন্স, আমরা জেনে নেব ডায়াবেটিস কয় ধরনের। ডিয়ার অডিয়েন্স, আমরা মূলত জানি ডায়াবেটিস 2 ধরনের হতে পারে, ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস মেলিটাস। এছাড়াও আরো ইদানিং কালের কিছু আমরা ডায়াবেটিস আমরা দেখতে পাই, যেমন অনেক বেশি পরিমাণে গর্ভকালীন ডায়াবেটিস আমরা দেখতে পাই, যেটা আমরা যদি কোনো চেম্বারে যাই ডক্টরদের, যদি গাইনোকোলজিস্টদের কাছে যাই, তখন কিন্তু আমরা দেখতে পাই যে গর্ভকালে ডায়াবেটিসের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। অ্যাজ ওয়েল অ্যাজ নিউনেটাল ডায়াবেটিসও আমাদের দেশে এখন অনেকাংশে বেড়ে গেছে। তো আমরা জেনে নেব যে ডায়াবেটিস ইনসিপিডাসটা কি। যে অডিয়েন্স, আমরা সকলেই জানি যে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডের পিছনের অংশ হতে একটি প্রোটিন নিঃসরণ হয়, যেটিকে বলা হয় এডিএইচ, দ্যাট মিনস অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এর মূলত কাজটা কি?
এই অ্যান্টি ডায়াবেটিক হরমোনের উপস্থিতিতে কিডনি পানীয় লবণ শোষণ নিয়ন্ত্রণ করে। তো যখন এডিএস এই নিঃসরণটি বন্ধ থাকে তখন কিডনি পানীয় লবণ সে ধরে রাখতে পারে না, ফলে অতিরিক্ত ইউরিন সিক্রেশন হয়। আর এ ধরনের অতিরিক্ত ইউরিন সিক্রেশন যাদের হয় তাদেরকে আমরা ডায়াবেটিস ইনসিপিডাস বলে থাকি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে জানবো। ডায়াবেটিস মেলিটাস মূলত দুই ধরনের হতে পারে, সেটি হলো টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস হলে আমাদের শরীরে কি হতে পারে আমরা সেটি একটু আলোচনা করব। যদি আমাদের শরীরে ইনসুলিন তৈরি হয় বা একেবারেই তৈরি হয় না, তবে এটি আমাদের রক্তে শর্করার সঠিক মাত্রা রাখতে পারে না, একে কিন্তু আমরা টাইপ 1 ডায়াবেটিস বলে থাকি। যে যদি আমাদের শরীরে প্যানক্রিয়াসে কম ইনসুলিন তৈরি হয় বা একেবারেই হয় না, তবে এটি আমাদের রক্তে শর্করার সঠিক মাত্রা ধরে রাখতে পারে না, যেটিকে আমরা টাইপ 1 বলে থাকি। এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কি বলে থাকি, যে এই ধরনের ডায়াবেটিসে আমাদের প্যানক্রিয়াস কিন্তু ভালোভাবে কাজ করে, কিন্তু সে ইনসুলিনও তৈরি করে, কিন্তু আমাদের শরীর তা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। আর এর মানে হলো যে আমাদের রক্তে শর্করা যেমন নিয়ন্ত্রণ হওয়া উচিত তেমন বেসিক্যালি হয় না, পরিবর্তে ডে বাই ডে এটি কিন্তু বাড়তে থাকে। এর ফলে আমাদের কিডনি, হার্ট এবং চোখের সমস্যা অনিবার্য। এবং টাইপ 2 ডায়াবেটিসে সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে কিন্তু এটি বেশি দেখা দেয়, এবং এখন বাচ্চাদের মধ্যে আমরা কিন্তু অনেক সময় এটি দেখতে পাই। ডিয়ার অডিয়েন্স, আমরা গর্ভকালীন ডায়াবেটিসের কথা যদি একটু আলোচনা করি, গর্ভকালীন সময় যে ডায়াবেটিস হয় সেটিকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলে থাকি। আমরা এক্সিস্টিং কন্ডিশনে এটি কিন্তু প্রচুর পরিমাণ আমরা দেখতে পাই। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডায়াবেটিস মেলাইটাস আমরা কিন্তু প্রচুর পরিমাণ এটা কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা এই যে গর্ভকালীন সময় গর্ভবতী মায়ের রক্তে যখনই সুগারের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায়, তখনই কিন্তু আমরা তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে থাকি। তবে এটি সাধারণত বাচ্চা প্রসবের পরে এটি ঠিক হয়ে যায়, যখন আমাদের শরীর গর্ভকালীন সময়ের বাড়তি চাহিদা অনুযায়ী ইনসুলিন তৈরি করতে পারে না, তখন এই সমস্যাটি মূলত দেখা দেয়। তো বেসিক্যালি কারা ঝুঁকিতে রয়েছে, আমরা যদি সে বিষয়টিকে নিয়ে একটু কথা বলি, গর্ভকালীন ডায়াবেটিসে কারা ঝুঁকিতে রয়েছে, যাদের ওজন অনেক বেশি, যাদের হাইট অ্যান্ড ওয়েট, দ্যাট মিনস বিএমআই থেকে যদি 30% বেশি হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে মানে অতিরিক্ত ওজন আমরা বলে থাকি। এবং অতীতে যদি কোনো মা তার সন্তান যে জন্মদান করেছেন তার ওজন যদি 10 পাউন্ড হয় বা তার বেশি ওজন নিয়ে জন্মগ্রহণ করে থাকে, তাহলে কিন্তু সে এইবারের ক্ষেত্রে ঝুঁকিতে রয়েছে। এবং আগে যদি কোনো মা গর্ভধারণ করে থাকেন এবং সেই সময় যদি তার গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে পরবর্তী সময় কিন্তু তার একটা ডায়াবেটিস ঝুঁকি রয়েছে। এবং আমরা জেনেটিক কন্ডিশন থেকে আমরা এটি বলতে পারি যে আমাদের বাবা মা ভাই বোনের মধ্যে কারো যদি ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সেটি থেকে কিন্তু আমরা পেতে পারি। তো আমরা যদি নবজাতক ডায়াবেটিসকে নিয়ে একটু কথা বলি, নিউনেটাল ডায়াবেটিস, আমরা ইদানিং বাচ্চাদের আমরা সেটি দেখতে পাই। যখনই সিজার করে একটি নবজাতক এই দুনিয়াতে আসে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের এই নিউনেটাল ডায়াবেটিস আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে ডায়াবেটিস এটির একটি বিরল রূপ, এটি আমরা বিগত দিনে কখনো আমরা দেখিনি। সেটি কিন্তু জীবনের প্রথম 6 মাসের মধ্যে এটি ঘটে থাকে, এবং এখানে মূলত যে ঘটনাটি ঘটে সেখানে যে আমাদের কোষকে সাহায্য করতে, শক্তি তৈরি করতে সাহায্য করার জন্য আমাদের দেহে যে ইনসুলিন থাকে, এই অবস্থায় থাকা শিশুরা পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এটাই কিন্তু নিউনেটাল ডায়াবেটিস, অনারেবল অডিয়েন্স। তো ডায়াবেটিস মূলত কেন হয়, আমরা যদি সেই বিষয়টিকে নিয়ে একটু কথা বলি, আমরা জেনে থাকি যে আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট, যার কারণে
অলসময় জীবনযাত্রা এবং যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি মোটেই নাই, তাদের জন্য কিন্তু এই সাইলেন্স কিলিং জোনের ডিজিজগুলি অত্যন্ত কিন্তু একটু ডেঞ্জার কন্ডিশন। যাদের হাইপারটেনশন, থাইরয়েড, হার্টের অসুখ, ফ্যাটি লিভার, আর্থ্রাইটিসের মতো ডায়াবেটিসও কিন্তু একটি মূলত একটি লাইফস্টাইল ডিজিজ আমরা জেনে থাকি। এবং এই লাইফস্টাইল ডিজিজের কারণে যে অসুখগুলি হয় তার মধ্যে অন্যতম হলো কিন্তু ডায়াবেটিস। এখন বিষয়টা হলো যে মানুষ কিন্তু কায়িক পরিশ্রম করা ভুলে গেছে। আমরা বর্তমান এক্সিস্টিং কন্ডিশনে আমরা যারা রয়েছি, আমাদের যে আনহেলদি লাইফস্টাইল, অনিয়মিত খাওয়া দাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনই কিন্তু এই ধরনের অসুখের মূল কারণ। আমরা যদি একটু ব্যাক করে দেখি, সেখানে আমাদের আগের দিনে কিন্তু আমরা ফ্রিজ ছিল না, আমাদের ঘরে টিভি ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, আমাদের কিন্তু খেলাধুলার জায়গা ছিল ফিল্ডে, মাঠে। আমরা প্রচুর পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতাম। আমরা সাইকেল চালিয়ে স্কুলে যেতাম, মাঠে যেতাম, বাজারে যেতাম। আমরা যদি একটু রিভিউ প্রোভাইড করি, আমি কিছুদিন পূর্বে একটা অফলাইন প্রোগ্রাম শেষে আমি ভ্যানে করে, অনেক রাতে কোনো গাড়ি ঘোড়া না পেয়ে আমি ভ্যানে করে একটা জায়গা থেকে আসছিলাম, একটি প্রত্যন্ত অঞ্চল থেকে। সেখানে আমার সাথে একজন মুরব্বী ভ্যানে আসে। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে মুরব্বী আপনি কেমন আছেন? বলছে হ্যাঁ বাবা ভালো আছি। তো আমি বললাম যে আপনি এত রাতে থেকে কোথা থেকে আসলেন? বললো যে আমি বাজার থেকে আসছি। উনি বললো যে আপনি এতটুক জায়গা তো হেঁটেও যেতে পারতেন। তা আমি বললাম কি বলেন মুরব্বী, এটি কিভাবে সম্ভব? তো উনি কথায় কথায় আমাকে বলতেছিল যে উনি 2.5 দিন বসে খুলনা থেকে তিনি বরিশাল, ধামুরাতে তিনি হেঁটে এসেছেন 2.5 দিন বসে। আমরা যদি এই রিভিউ দেখি, এবং সেই মুরব্বীর বয়স কিন্তু 80 অ্যাবাভ। তো আমরা আগের দিনে যে প্রচুর পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতাম, আমাদের সেই কারণে কিন্তু আমাদের রীতিমতো আমাদের যে ন্যাচারাল ইনসুলিন প্রডিউসিং সিস্টেম, সেটি কিন্তু খুব ইজিয়ার থাকতো, যেটি এখন আমাদের এই সমাজে এখন আমরা সেটি পাই না। এজ এ রেজাল্ট আমাদের মধ্যে কিন্তু এই সাইলেন্স কিলিং জোনের মারাত্মক ডিজিজ, এই মরণঘাতক ব্যাধি ডায়াবেটিস আমাদের মধ্যে ডেভেলপ করে। আমাদের সেই গাড়ি চড়া, না হাঁটা, রেস্তোরাঁয় যে সেই লো ক্যালোরি যুক্ত খাওয়া, আমাদের সবকিছু জীবনশৈলী বদলে গেছে। তো আমরা যে মাছ, ভাত, শাক, বিভিন্ন ধরনের খাবার হিসাবে আমরা যেগুলি খাই, পাস্তা, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, নুডলস, যেগুলো মূলত হাই ক্যালোরির খাবার, আগেকার মানুষ কিন্তু এই সমস্ত খাবার তারা কখনোই খেত না। যে কারণে কিন্তু তারা কিন্তু ওয়েলনেস জোনে সবসময় থাকতো। এবং আমাদের বর্তমানে যে মানসিক চাপ যে বেড়েছে, আমরা যে প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকি, সেখানে কিন্তু আগের দিনের মানুষ কিন্তু কখনো এই স্ট্রেস কি তারা সেটি বুঝতো না। আর এখানে আমরা কিন্তু যদি স্পেসিফিক ভাবে আমরা বলতে যাই, তাহলে কিন্তু আমাদের সেই ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অটো ইমিউন রোগ, ইয়েস অনারেবল অডিয়েন্স, এই ভয়ঙ্কর ডিজিজ সম্পর্কে, সিস্টেম সম্পর্কে আমরা যখন আমাদের ওয়েলনেস ওয়ার্কশপ হয়, তখন কিন্তু আমরা জেনে থাকি যে অটো ইমিউন ডিজিজ, আমরা সকলেই জেনে থাকি যে আমরা আমাদের সেই জন্মের পর থেকে যে একটি আল্লাহ প্রদত্ত যে একটি সিস্টেম আমরা পাই, ইমিউনো মডুলেটরি সিস্টেম, সেই সিস্টেমটাকে কিন্তু আমরা রক্ষা করতে পারি না। আমাদের সেই আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট, সাডেন্টারি লাইফস্টাইল, এ সমস্ত কারণে আমাদের বিভিন্ন স্ট্রেসের কারণে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে আমরা স্ট্রেসে থাকি। এবং সেই স্ট্রেসের কারণে আমাদের ইমিউনো মডুলেটরি সিস্টেম কিন্তু ইরেগুলেট হতে থাকে, কনফিউজড হতে থাকে, ডাউট হতে থাকে। এজ এ রেজাল্ট আমাদের ইমিউনিটি সিস্টেম অকার্যকর হয়ে পড়ার কারণে আমাদের মধ্যে ডেভেলপ হয় সেই ভয়ঙ্কর ব্যাধি অটো ইমিউন ডিজিজ। আমরা যদি গুগল সার্চ করি, তাহলে কিন্তু আমরা 79টি অটো ইমিউন ডিজিজ আমরা দেখতে পাই। সেখানে বর্তমান বিশ্বের ডক্টররা বা সায়েন্স বলেছে, এই অটো ইমিউন ডিজিজ যদি কারো মধ্যে ডেভেলপ করে, তাহলে কিন্তু যতদিন বাঁচবে ততদিন এই ট্রেডিশনাল সিস্টেমের সেই ফার্মাসিউটিক্যালস মেডিসিনের মাধ্যমে তাকে কিন্তু আজীবন আমৃত্যু তাকে ঔষধ খেয়ে বেঁচে থাকতে হবে। অনারেবল অডিয়েন্স, তো আমরা অটো ইমিউন ডিজিজের পাশাপাশি আমরা জেনে থাকি যে হরমোনের ভারসাম্যহীনতা কিন্তু ডায়াবেটিসের একটা মূল কারণ। এবং আমরা জেনে থাকি যখনই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সেই প্যানক্রিয়াস যখনই সে ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমাদের এই ডায়াবেটিস নামক মরণঘাতক ব্যাধিটি আমাদের মধ্যে ডেভেলপ করে। এজ ওয়েল অ্যাজ আমরা জেনে থাকি জেনেটিক মিউটেশন। তো আমরা
এই যে ডায়াবেটিস কেন হয় এটি আমরা জানলাম, তো এর প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আমরা একটু জানতে পারি অনারেবল অডিয়েন্স। আমরা মাত্রাতিরিক্ত খাবার খাওয়া ডায়াবেটিসের একটি অন্যতম কারণ। আমাদের খাবারের পরিমাণকে সিস্টেম করে খেতে হবে। আমরা একবারে অনেকগুলো না খেয়ে আমরা কম করে আমরা বারে বারে খাবো। আমরা নিয়মিত শারীরিক অনুশীলন করব এবং এক্সারসাইজ যোগাসন দেহের ওজন নিয়ন্ত্রণ করতে কিন্তু সহায়তা করবে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে কিন্তু দূর রাখতে সে সহায়তা করবে। ডায়াবেটিস হলে আমরা প্রতিদিন দুবেলা সময় করে হাঁটার অভ্যাস করব। শরীরের ওজন যদি বেশি বেড়ে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস আমাদের আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারি। তাই দেহের ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, যার মাধ্যমে কিন্তু আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে আমরা পারি অনারেবল অডিয়েন্স। মাত্রাতিরিক্ত চাপ, মেন্টাল স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে, যে কারণে মেন্টাল স্ট্রেস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আমাদের রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি ডিয়ার অডিয়েন্স, কারণ এটি একটা মেডিসিন। এতে দেহের উপর চাপ কমবে এবং ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের রোগকে সে দূরে রাখবে অনারেবল অডিয়েন্স। আমরা কি কি নজরে রাখবো আমরা যদি একটু সেটি খেয়াল করি অনারেবল অডিয়েন্স, আমরা খুব ভালোভাবে জিনিসটি বুঝবো। আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা বর্জন করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রথমত আমরা 3 হোয়াইট পয়জনকে আমরা বর্জন করব। ফার্স্ট অফ অল সাদা ভাত, সাদা চিনি এবং সাদা সয়াবিন তেল, এই 3টি হোয়াইট পয়জনকে আমরা বর্জন করব। 2টি ধরনের কার্বোহাইড্রেট আমরা জেনে থাকি। প্রথম প্রকার যে চাল এবং চিনির মতো সাধারণ কার্বোহাইড্রেট গুলি আমাদের দেহে খুব দ্রুত আমাদের দেহে ভেঙে যায় এবং খুব দ্রুত আমাদের শক্তি দেয়, পাশাপাশি কিন্তু সে আমাদের গ্লুকোজ লেভেলও কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করে। পাশাপাশি দ্বিতীয় প্রকারে আমাদের কমপ্লেক্স যে কার্বোহাইড্রেট যেমন গম, আটা, এগুলো কিন্তু একটু বেশি সময় ভাঙতে সময় লাগে, সে কারণে কিন্তু ধীরে ধীরে আমাদের এই গ্লুকোজ লেভেলটা কিন্তু ডেভেলপ হয়। তো আমরা যে প্রথম প্রকার যে কার্বোহাইড্রেট আমরা সেগুলি অ্যাভয়েড করব। অবশ্যই প্রচুর পরিমাণে আমরা জল পান করব। আমরা জেনে থাকি যে প্রতিদিন একটা সুস্থ মানুষের জন্য 3 লিটার পানি পান করা অত্যন্ত জরুরি। প্রচুর পরিমাণ জল পান ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনারেবল অডিয়েন্স। আমরা যখন ইউরিন সিক্রেশন করি আমাদের শরীরের অতিরিক্ত গ্লুকোজ কিন্তু তখন বেরিয়ে যায়। এছাড়াও শরীরের যে প্রয়োজনীয় ভিটামিন, পুষ্টি ইত্যাদি বজায় রাখতে সে সাহায্য করে। তাই প্রচুর পরিমাণ জল পান করলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারে। আমরা আল্লাহর রহমতে অ্যালকোহল এবং স্মোকিং থেকে আমরা বিরত থাকবো ডিয়ার অডিয়েন্স। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন করে তুলতে পারে এটিকে, এবং আমাদের জীবনযাত্রায় কিন্তু এই যে জিনিসগুলি, এই আনহেলদি লাইফস্টাইল আমাদের জীবনকে কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত করতে পারে ডিয়ার অডিয়েন্স। এই জন্য আমি বলে থাকি যে সকালে আমরা খাবো রাজার মতো, দুপুরে আমরা খাবো বাদশার মতো, রাতে আমরা খাবো ভিখারির মতো অনারেবল অডিয়েন্স। আমরা যদি খাদ্য তালিকায় প্রোবায়োটিক্স না রাখি, প্রোবায়োটিক্স কি করে আমাদের? প্রোবায়োটিক্স আমাদের গাট হেলথকে ডেভেলপ করে। আমরা জেনে থাকি ডাইজেস্টিভ সিস্টেমের যে আমাদের গাট হেলথ রয়েছে সেটিকে ডেভেলপ করে, এজ ওয়েল এজ সে কিন্তু আমাদের আইবিএস আইবিডি কে ডেভেলপ করার পাশাপাশি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ডেভেলপ করার পাশাপাশি আমাদের কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটিকে ডেভেলপ করে। এটি যদি আমাদের মধ্যে ডেভেলপ হয় তাহলে কিন্তু আমরা এই ধরনের সাইলেন্স কিলিং জোন থেকে কিন্তু আমরা সেফ জোনে থাকতে পারি ডিয়ার অডিয়েন্স। তো আমরা কোথায় এই প্রোবায়োটিক্স আমরা পেতে পারি? আমাদের যে দই রয়েছে, ছানা জাতীয় যে খাবার রয়েছে সেগুলোর মধ্যে আমরা প্রচুর পরিমাণ ল্যাক্টোব্যাসিলাস আমরা পেতে পারি, কিন্তু সেখানে কিন্তু আমরা অনেক প্রকার কিন্তু আমরা প্রোবায়োটিক্স পেতে পারি না। সেখানে স্পেসিফিক ভাবে আমরা ল্যাক্টোব্যাসিলাসের কিছু চেইন আমরা পেতে পারি ডিয়ার অডিয়েন্স। কিন্তু কথা হলো সেই পিওর দই আমরা কোথায় পাবো? যেখানে বর্তমান যুগের সেই যে ডেইরি ফার্মের যে গাভীকে লালন পালন করা হয়, তাদেরকে যে খাবার প্রোভাইড করা হয়, সেই যে
ফিড দিয়ে যে খাবার প্রক্রিয়া, আর আমরা সকলেই জানি যে ফিড কি দিয়ে তৈরি হয়, সেই অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় যে খাবার তাদেরকে খাওয়ানো হয় এবং সেগুলি থেকে যখন এই মিল্ক সিক্রেশন হয়, সেগুলির মাধ্যমে যখন দধি পাতা হয়, সেগুলি কিন্তু আমাদের শরীরে অতটা কিন্তু ল্যাক্টোবেসিলাসের সাপোর্ট দিতে পারে না। সেক্ষেত্রে আমাদের অ্যাটমি গ্লোবালের অ্যাবসলিউট কোয়ালিটির কিন্তু প্রোবায়োটিক্স রয়েছে, আমরা যাবো সে বিষয়ে পরে। তো ডিয়ার অডিয়েন্স, প্রোবায়োটিক জাতীয় খাদ্য না খেলে অন্ত্রে প্রদাহ সৃষ্টি হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে গাট হেলথে, ইন্টেস্টাইনে কিন্তু প্রদাহ হতে পারে, যে আমাদের আনহেলদি লাইফস্টাইলের কারণে যখনই এই গাট হেলথ থেকে বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়াগুলি, মাইক্রোফ্লোরাগুলি যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সেই প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হতে পারে, ইনসুলিন প্রতিরোধক সৃষ্টি হতে পারে, যার মাধ্যমে কিন্তু আমাদের ডায়াবেটিস আরো ভয়াবহতা বাড়তে পারে। ডিয়ার অডিয়েন্স, আমরা প্লাস্টিক কন্টেইনারের খাবার আমরা বর্জন করব। আমরা কেন কি এই প্লাস্টিক কন্টেইনার খাবারে প্রচুর পরিমাণ যে বিসফেনল রয়েছে, একটি রাসায়নিক পদার্থ, এই বিসফেনল কিন্তু আমাদের দেহের সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে, এজ ওয়েল অ্যাজ আমাদের যাদের ব্লাড প্রেশার রয়েছে তাদেরকে কিন্তু হাই প্রেশারকে আরো বাড়িয়ে দিতে পারে। অনারেবল অডিয়েন্স, তো কন্টেইনারে খাবার আমরা বন্ধ করব। পাশাপাশি আমরা যারা ডেস্ক জব করি, আমরা যারা অ্যাক্টিভ ইনকামের সাথে জড়িত, যারা আমরা ডেস্ক জব করি, আপনি যদি সারাক্ষণ টেবিলে বসে থাকার দরকার হয় এমন চাকরি যদি আমরা করি, তাহলে কিন্তু আমাকে প্রতিদিন সিস্টেম করে আমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকতে হবে। যদি আমরা সেটি না করি, তাহলে আমাদের প্রচুর পরিমাণ স্টোরেজ হবে, চর্বি জমবে এবং সেখান থেকে কিন্তু আমাদের ওবিস ডেভেলপ হবে, এজ ওয়েল অ্যাজ সেখান থেকে কিন্তু আমরা ডায়াবেটিসে আক্রান্ত আমরা হতে পারি। অনারেবল অডিয়েন্স, আমরা আরো কিছু নজরে রাখবো, এগুলি জানা আমাদের অত্যন্ত জরুরি। ডিয়ার অডিয়েন্স, আমাদের আনহেলদি লাইফস্টাইলের কারণে যারা আমরা লেট নাইটে ঘুমাই, আমাদের ম্যাক্সিমাম মানুষের সকালবেলা আমরা নাস্তা করি না। সকালের নাস্তা আমরা 12টা-1টার সময় নাস্তা করি। এই যে প্রাতরাশ না খাওয়া, সেটি কিন্তু আমাদের টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে একটি মারাত্মক একটি ব্যাপার। এই টাইপ 2 ডায়াবেটিসের মাত্রাকে, ঝুঁকি কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে। কারণ আমরা যদি সকালবেলা দীর্ঘ সময় না খেয়ে থাকি, তাহলে কিন্তু ইনসুলিনের মাত্রা অনেক ধরনের ইমব্যালেন্সের কারণে ডায়াবেটিস কিন্তু হতে পারে। দেন আমরা যারা স্পেসিফিক ভাবে কিছু পারফিউম ইউজ করি, আমরা যদি পারফিউম ইউজ করি, সেখানে কোলন, রুম ফ্রেশনার প্রভৃতি নিয়মিত ব্যবহার আমরা যদি করে থাকি, সেখানেও কিন্তু তার যে উচ্চ মাত্রায় তার যে কিছু রাসায়নিক উপাদান থাকে, সেখানেও কিন্তু সায়েন্স বলেছে যে সেখান থেকেও কিন্তু আমাদের এই ইনসুলিনের ভারসাম্যকে নষ্ট করার মাধ্যমে আমাদের ডায়াবেটিস রোগ সৃষ্টি হতে পারে। আমরা বাজার থেকে অনেকেই প্রতিনিয়ত আমরা গোশত কিনে থাকি, মাংস কিনে থাকি। অনারেবল অডিয়েন্স, অনেক সময় আমরা মাংস পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের বাজারের সেই ট্রেডিশনাল সিস্টেমের বিভিন্ন ধরনের কেমিক্যালস আমরা কিন্তু ইউজ করে থাকি। অনারেবল অডিয়েন্স, তো আমরা যখন সেই জিনিসগুলি আমরা ব্যবহার করে থাকি, সেখানে কি হয়, এ ধরনের কিন্তু কেমিক্যালস যখন ওই গোশতের সাথে, মাংসের সাথে যখন অ্যাড হয়, তখন কিন্তু হাইপার গ্লাইসেমিয়া হতে পারে বা রক্তে সুগারের মাত্রা বেড়ে গিয়ে কিন্তু আমাকে একটি মারাত্মক ধরনের সমস্যায় তৈরি হতে পারি ডায়াবেটিস ডেভেলপ করার মাধ্যমে। রাতে ফাস্ট ফুড খাওয়া, বিভিন্ন ধরনের যে আনহেলদি অ্যাক্টিভিটি, না খেয়ে ঘুমানো বা খেয়ে ঘুমানো, ঘুম থেকে ভোর রাতে না উঠে বিলম্বে ওঠা, হাঁটাহাঁটি না করা, বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই ডায়াবেটিস গুলি হতে পারে। আমরা এগুলি নজরে রাখবো। আমরা জানবো ডায়াবেটিসের টাইপ 1 এর কি কি লক্ষণ রয়েছে। অনারেবল অডিয়েন্স, টাইপ 1 ডায়াবেটিসের যে লক্ষণ, টাইপ 1 ডায়াবেটিসের সূত্রপাত খুব দ্রুত ঘটে এবং সেখানে আমরা দেখতে পাই যাদের মধ্যে প্রচুর পরিমাণ তীব্র তৃষ্ণা দেখা দেয়, অতিরিক্ত ইউরিন সিক্রেশনের প্রবণতা দেখা যায় এবং আনফরচুনেটলি হঠাৎ করে তাদের ওজন হ্রাস পেতে পারে এবং প্রচন্ড ক্ষুধা লাগার একটি ঘটনা ঘটতে পারে এবং তার মধ্যে প্রচুর দুর্বলতা বা ক্লান্তি দেখা দিতে পারে এবং অস্বাভাবিক বিরক্তি বোধ হতে পারে, ঝাপসা দৃষ্টি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেটে ব্যথা হতে পারে, অপ্রীতিকর গন্ধের অনুভূতি হতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্কিন ডিজিজ হতে পারে, চুলকানি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা
যে সেখানে আরো কিছু জানতে পারি যে ডায়াবেটিসের টাইপ 1 এর যে কিছু লক্ষণ সেগুলি কিন্তু আমরা জানতে পারি। তো আমাদের সমাজে বেশিরভাগ মূলত আমরা টাইপ 2 ডায়াবেটিসে আমরা আক্রান্ত, সেটির লক্ষণগুলি কি আমরা যদি সেইটি নিয়ে একটু কথা বলি। আমরা জেনে থাকি ধীর গতিতে ক্ষতস্থান নিরাময় হবে। ডিয়ার অডিয়েন্স, আপনার যদি কোনো না কোনো ভাবে কোথাও কোনো ইনফেকশাস কোনো কেস থাকে, কোনো জায়গায় কোনো ইনফেকশন হয়, সেখানে অনেক সময় লাগবে সে ইনফেকশনকে রিকভার করার জন্য এবং প্রচুর পরিমাণ আপনার তৃষ্ণা লাগবে এবং সেখানেও কিন্তু অতিরিক্ত আমাদের ইউরিন সিক্রেশনের প্রবণতা দেখা দেবে এবং দ্রুত হারে ওজন হ্রাস পাবে এবং অপ্রীতিকর গন্ধের অনুভূতি টাইপ 1 এর মতো, এবং এখানে কিন্তু হাতে এবং পায়ে কিন্তু বিভিন্ন ধরনের ঝিনঝিন হবে ডিউ টু তার মধ্যে যখন ডায়াবেটিস নিউরোপ্যাথি ডেভেলপ করে তখন এটি হবে। আমরা সে বিষয়ে পরে কথা বলবো। এবং চুলকানি হতে পারে আমরা জেনে থাকি, এবং ইউরিন বারবার ইনফেকশনের কারণে সেখানে কিন্তু ওই অর্গানে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং ঝাপসা দৃষ্টি হতে পারে এবং মেজাজ পরিবর্তন হতে পারে, হেডেক হতে পারে, ভার্টিগো হতে পারে। এবং আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যেটি সায়েন্স বলে থাকে যে বগল এবং ঘাড়ের কাছে কালসে রকম সাপ দেখা যেতে পারে। অনারেবল অডিয়েন্স, তো যদি ডায়াবেটিসের যে যদি দ্রুত হারে যদি ডায়াবেটিস বেড়ে যায় তাহলে কি সমস্যা হতে পারে। সেখানে শরীরের মধ্যে কিন্তু ব্লাড সুগার বেড়ে গেলে তখন কিন্তু পেটের মধ্যে থাকা যে ফ্যাট সেটি কিন্তু ভাঙতে থাকে এবং সেই জন্য কিন্তু মানুষ রোগা হয়। আমরা কি কারণে যে মানে ওজন হ্রাস পায় সেটি কিন্তু আমরা জেনে থাকি এবং সেগুলো ভেঙে ফ্রি কিন্তু ফ্যাটি অ্যাসিড কিন্তু তৈরি হয় এবং এগুলো যখন রক্তজালিকার মধ্যে যায় তখন কিন্তু সেখানে ইনফ্লামেশন তৈরি হয় এবং রক্তনালী যখন সংকুচিত হয়ে যায় তখন রক্ত সঞ্চালন বিঘ্নিত হলে শরীরের প্রধান অঙ্গগুলিতে কিন্তু রক্ত সঞ্চালন কমে যায়। অনারেবল অডিয়েন্স, যেটি কিন্তু আমাদের এই ডায়াবেটিসের একটি অত্যন্ত কিন্তু একটি মূল কারণ এবং সেখানে যে ভয়ঙ্কর যে ঘটনা, এবং এই ঘটনা যদি ঘটে তাহলে তার ব্রেন, তার হার্ট, কিডনি, লিভার এই 4টি মূল অর্গান কিন্তু রক্ত সঞ্চালন কমে যায় এবং সেটি যখন কমে যায় তখন শরীরের বিভিন্ন অংশে জটিলতা দেখা দেয় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা দেখা দেয়। এবং আমরা জেনে থাকি মস্তিষ্কে যখন রক্ত জমাট বেঁধে যায় তখন কিন্তু কি হয়, ব্রেন স্ট্রোক হতে পারে, ইসকেমিক স্ট্রোক হতে পারে এবং হৃদযন্ত্র বিকল হতে পারে, দ্যাট মিন্স হার্ট অ্যাটাক হতে পারে, আমরা কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, চোখের ক্ষেত্রে অন্ধত্ব আসতে পারে এবং আমাদের পা অবাস বা অসারতা আসতে পারে। এবং যদি কারো আলসার থাকে, ঘা থাকে, সেখানে কিন্তু গ্যাংগ্রিন হতে পারে। অনারেবল অডিয়েন্স, যেটিকে আমরা ডায়াবেটিস গ্যাংগ্রিন বলে থাকি। ডিয়ার অডিয়েন্স, দীর্ঘমেয়াদী ডায়াবেটিস জটিলতার জন্য আমরা কি কি আমরা দেখতে পাই সমাজে, আমি কেন এটাকে সাইলেন্স কিলিং জোনের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাধি আমি এটি বলে থাকি, সেখানে কিন্তু হতে পারে সিএডি, দ্যাট মিন্স করোনারি আর্টারি ডিজিজ, যেটি সমাজের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক এবং অ্যাথারোস্ক্লেরোসিস আমরা সকলেই জেনে থাকি। এবং ডায়াবেটিসের যে অন্যান্য জটিলতা রয়েছে, স্নায়ুর ক্ষতি, আমরা একটু আগে বলেছি যে নিউরোপ্যাথি, এই স্নায়ুর ক্ষতি নিউরোপ্যাথির মাধ্যমে কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষই কিন্তু আস্তে আস্তে কিন্তু অসাড় হয়ে যাচ্ছে এবং হতে পারে নেফ্রোপ্যাথি, যা কিডনির ফেলিওর, এবং সেখানে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টের প্রয়োজনও কিন্তু হতে পারে। এবং রেটিনোপ্যাথি যদি হয়, ডায়াবেটিস রেটিনোপ্যাথি, তখন কিন্তু আমাদের এই সুন্দর পৃথিবীকে দেখা কিন্তু আমাদের বন্ধ হয়ে যেতে পারে, দ্যাট মিন্স আমাকে কিন্তু অন্ধত্ব হতে পারে। ডায়াবেটিস সম্পর্কিত পায়ের যে অবস্থা, সেখানে আমরা ত্বকের সংক্রমণ, বিভিন্ন অঙ্গচ্ছেদের মতো ঘটনা কিন্তু হতে পারে এবং স্নায়ু বা রক্তনালীর ক্ষতির কারণে আমাদের মধ্যে কিন্তু সেই টেস্টোস্টেরন হরমোন প্রডিউসিং যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু ইনঅ্যাক্টিভ হতে পারে এবং শ্রবণ ক্ষমতার হ্রাস, মৌখিক স্বাস্থ্য সমস্যা এবং আমাদের ডেন্টাল প্রবলেম, যেমন মাড়ির রোগ, দাঁতের রোগ, পেরিওডেন্টাল, এটি কিন্তু ঘটনা ঘটতে পারে। অনারেবল অডিয়েন্স, তো ডায়াবেটিস ছাড়াতে মূলত আমরা কি কি করতে পারি, সেখানে বলা হয়েছে যে ব্লাড সুগার মনিটরিং, ওরাল ডায়াবেটিস ঔষধ, ইনসুলিন,
এবং টাইপ 1 ডায়াবেটিসের একমাত্র চিকিৎসা হচ্ছে ইনসুলিন, কারণ সেখানে ইনসুলিনের অভাব থাকে এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন আছে কিন্তু সেটি কাজ করতে পারে না। সেক্ষেত্রে প্রথম যদি মেডিসিন দেওয়া হয় বা সেই রকম ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু সেটি ইমপ্রুভ হতে পারে। আর কি করতে হবে? ডায়েট করতে হবে এবং ব্যায়াম করতে হবে। আর কিছু ডায়াবেটিস নির্ণয় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা সেটি কিন্তু করতে পারি, সেটি আমরা কিন্তু জেনে থাকি। সেটি কি? সেটি হলো ওজিটিটি, দ্যাট মিনস ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই ওজিটিটি করার মাধ্যমে আমরা জানতে পারি যে আমি এখন ডায়াবেটিসের কোন লেভেলে রয়েছি। সেখানে কি হয়? এই পদ্ধতিতে সম্পূর্ণ এমটি স্টোমাক কন্ডিশনে আমাদের সুগার এবং ব্লাডকে কিন্তু কালেকশন করা হয়। সেখানে নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ 75 গ্রাম খাওয়ার পর আবার 2 ঘন্টা পর পুনরায় আবার তার কিন্তু ইউরিন এবং ব্লাড কালেকশন করা হয়। এটিতে এই সময়ের মধ্যে কি পরিমাণ গ্লুকোজ রক্ত থেকে এবং ইউরিনের মাধ্যমে এটি যে মানে বেরিয়ে গেল সেটি কিন্তু জানার জন্য এই ওজিটিটি করা হয়। এবং এক্ষেত্রে আরেকটি টেস্ট করা যেতে পারে, আমরা জেনে থাকি, যেটিকে বলা হয় আরবিএস, দ্যাট মিনস র্যান্ডম ব্লাড সুগার টেস্ট, যেটি খাদ্য গ্রহণ করার পর রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ নির্ণয় করা হয়। সেখানে আমরা জেনে থাকি যে 80 থেকে 140 মিলিগ্রাম ডেসিলিটার স্বাভাবিক এর মাত্রা যদি এর মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা সেটি আমরা বলতে পারি যে আমরা সেফ জোনে রয়েছি। আর যদি সেটি ওভার ক্রস করে তাহলে কিন্তু আমরা সাইলেন্স কিলিং জোনে রয়েছি। এবং সেখানে আমরা আরেকটি টেস্ট আমরা করতে পারি, সেটা হলো HbA1c, যেখানে লাল রক্তকণিকা হিমোগ্লোবিনের আবরণ দ্বারা তৈরি, যেটি গ্লুকোজ হিমোগ্লোবিনের সাথে মিশে নতুন একটা অণু তৈরি করে এবং রক্তে যত বেশি গ্লুকোজ তত বেশি অণু তৈরি হয়। এটিকে কিন্তু গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c বলে থাকে। রক্তে তখন স্বাভাবিক পরিমাণ 3.5 টু 5.5, যেটি কিন্তু আমাদের নর্মাল রেঞ্জ। যখন এটি ক্রস করবে তখনই কিন্তু আমরা একদমই কিন্তু খুব একটা মারাত্মক জোনের মধ্যে আমরা রয়েছি, এটি আমরা কিন্তু বুঝতে পারি অনারেবল অডিয়েন্স। তো এর পাশাপাশি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, ডায়েট, ব্যায়াম এগুলা রয়েছে। আরেকটি টপিকস নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেটি জানা আমাদের অত্যন্ত জরুরি, যেটি আমাদের শরীরের জন্য আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ এটি করে থাকে। সেটি কি? গবেষণায় দেখা গেছে যে হৃদরোগে আক্রান্ত তাদের ডায়াবেটিসের মতো সমস্যায় যারা ভুগছেন তাদের রক্তে সর্বোচ্চ মাত্রায় এরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হওয়ার মাত্রা বেড়ে যায়, অস্বাভাবিক দ্বিগুণ বেড়ে যায়। সেখানে বর্তমান সমাজে আমরা অনেক কনসাস পিপল আমরা দেখেছি, তারা অর্ডার দিয়ে এই চিনির বিকল্প হিসাবে ব্যবহৃত 0 ক্যালোরির পণ্য তারা ব্যবহার করে। তারা মনে করে চার সাথে আমি 1 চামচ চিনি না দিয়ে আমি যদি 0 ক্যালোরি যুক্ত সেই বাজারের ট্রেডিশনাল সিস্টেমের একটি ট্যাবলেট দিয়ে আমি খাই তাহলে মনে হয় আমি খুব সেফ জোনে রয়েছি। নো ডিয়ার অডিয়েন্স, সেটি কিন্তু আপনাকে আরো মারাত্মক অবস্থায় নিয়ে যাচ্ছে। যারা চিনি বাসায় যারা পায়েস মিষ্টি তৈরি করে, যারা চিনির পরিবর্তে এই ধরনের প্রোডাক্ট দিয়ে, তারা কিন্তু মারাত্মক কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে অনারেবল অডিয়েন্স। এটি কিন্তু এই এরিথ্রিটলের যে গ্রহণের যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির তত্ত্ব, সেটি কিন্তু লেটেস্ট গবেষণায় কিন্তু এটা আমরা দেখতে পাই। এই বহুল ব্যবহৃত এই খাদ্যপণ্যের সঙ্গে এটি কিন্তু রক্ত জমাট বাঁধা, পাশাপাশি স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এমনকি মৃত্যুর ঝুঁকিও কিন্তু এটি কিন্তু রয়েছে এই এরিথ্রিটলে। তো ডেফিনেটলি আমরা এই সমস্ত জিনিস আমরা ব্যবহার করা আমরা বন্ধ করব, আমরা এগুলি অ্যাভয়েড করব ডিয়ার অডিয়েন্স। তো ডায়াবেটিস কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, আমরা যদি সে বিষয়কে নিয়ে আমরা একটু কথা বলি। আমরা হেলদি লাইফস্টাইলে থাকবো, আমরা হেলদি ফুড হ্যাবিটে থাকবো এবং আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকবো, আমরা স্বাস্থ্যকর খাবার খাবো, প্রতিদিন শারীরিকভাবে সক্রিয় থাকবো, ওজনকে আমরা নিয়ন্ত্রণ করব, আমরা মানসিক চাপকে আমরা পরিহার করব, আমরা অ্যালকোহল এবং স্মোকিং থেকে আমরা দূরে থাকব, পর্যাপ্ত আমরা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো এবং প্রতিদিনের খাদ্য তালিকার সাথে ন্যাচারাল আমরা হেলথ সাপ্লিমেন্ট যুক্ত করব। ডিয়ার অডিয়েন্স, আমরা চলে যাব সেই হেলথ সাপ্লিমেন্টের
কাছে। তো সেই কি হেলথ সাপ্লিমেন্ট আমরা ইনটেক করলে এই সাইলেন্স কিলিং জোন থেকে আমরা ওয়েলনেস জোনে আমরা যেতে পারি, আমরা আজকে জানবো সে বিষয়। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি এমন একটি প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। অবশ্যই আজকে এই হাউজে আমরা যারা রয়েছি প্রত্যেকেই আমরা ভাগ্যবান যে আজকে পৃথিবীর সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ যে রিসার্চ অর্গানাইজেশন আমরা জেনে থাকি যে সেটি হলো আমেরিকার নাসা, যে নাসাকেও অনেক সময় ডোমিনেট করে থাকে ক্যারি, দ্যাট ইজ কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট। ইয়েস অনারেবল অডিয়েন্স, এই প্রোডাক্টটিকে ডেভেলপ করেছে, রিসার্চ এন্ড ডেভেলপ করেছে ক্যারি, যে প্রোডাক্টটির নাম হলো হিমোহিম। হিমোহিমের নামের অর্থকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমরা কোন প্রোডাক্টের সাথে আমরা সংযুক্ত হয়েছি। ডিয়ার অডিয়েন্স, হিমো তো হলো হিমোগ্লোবিন, এইচ হলো হেমাটোপয়েটিক্স, এবং আইতে হলো ইমিউন, এবং এম এ হলো মডুলেশন, দ্যাটস দ্য হিমোহিম। তো হিমোহিমের যে হিমোগ্লোবিন সে মূলত কি করে? আমরা জেনে থাকি যে হিমোগ্লোবিন ফুসফুস থেকে শরীরে বাকি অংশে অক্সিজেন বহন করে, অক্সিজেন সাপ্লাই করে, এবং সে বিপাক প্রক্রিয়ায় শর্করার সমস্ত অর্গান গুলাকে সে শক্তি প্রদানের জন্য পুষ্টি প্রদাতে অক্সিজেন ছেড়ে দেয়। ডিয়ার অডিয়েন্স, এ ধরনের প্রোডাক্ট পৃথিবীতে এই ফার্স্ট টাইম। আমরা কি জেনেছি যে এমন কোন প্রোডাক্ট যে প্রোডাক্টের মোড অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন সে হিউম্যান বডির লাস্ট মলিকুল, সে মৌলিক একক সে সেল থেকে ডেভেলপ করে, কোষকে রিজেনারেট করার মাধ্যমে সে তার কার্যক্ষমতা প্রদর্শন করে। পৃথিবীতে এই ধরনের কোন প্রোডাক্টের যে মোড অফ অ্যাকশন এটা আমরা ফার্স্ট টাইম দেখেছি। আমরা এমন একটি প্রোডাক্টের সাথে আজকে আমরা পরিচয় করে দেবো, আমরা অবশ্যই সকলে ভাগ্যবান। এবং হেমাটোপয়েটিক্স এর কথা বলেছি, যেখানে রক্তের গঠনের কথা বলেছি, আমরা ইমিউনের কথা বলেছি, যে ইমিউন সিস্টেমকে সে ডেভেলপ করে এবং মডিউলেশন, দ্যাট মিন্স সে নিয়ন্ত্রণ করে। ডিয়ার অডিয়েন্স, আমরা জেনে থাকি যে ক্যারি নাসাকে পর্যন্ত সে বিভিন্ন সময় ডোমিনেট করে, কারণ নাসার যে সমস্ত প্রোডাক্ট তারা ডেভেলপ করে সেটিকে কিন্তু ক্যারি অনেক সময় কিন্তু হেল্প করে থাকে। ডিয়ার অডিয়েন্স, আমরা জেনে থাকি যে নাসার যে সমস্ত বৈমানিকরা মহাকাশ যানে যায় তাদের জন্য কিন্তু তো ডিয়ার অডিয়েন্স, আমরা কি দেখতে পাই? সে রিসার্চ এন্ড ডেভেলপ বাই ক্যারি, Korean Atomic Energy Research Institute, and 8 years research and develop effort project with government funding. Dear audience, এই প্রোডাক্টটিকে ক্যারি 8 বছর ধরে রিসার্চ করার পর এটিকে গভর্নমেন্ট ফান্ডিং এর মাধ্যমে এটিকে কিন্তু ডেভেলপ করা হয়েছে। অনারেবল অডিয়েন্স, কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট যে ফুড লাইফের ইঞ্জিনিয়ারিং টিমের যে একটি বায়োটেকনোলজির এক দল, এটিকে কিন্তু মানে তৈরি করতে তারা কিন্তু সহায়তা করেছিল, যেটি 8 বছর রিসার্চ করার পর সেখানে কিন্তু $5 মিলিয়ন কিন্তু খরচ হয়েছিল। ডিয়ার অডিয়েন্স, আমরা জেনে থাকি যে এটি কিন্তু কোরিয়ান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং এফডিএ দ্বারা কিন্তু অনুমোদিত। তো ডিয়ার অডিয়েন্স, আমরা কোন ধরনের প্রোডাক্টের সাথে সংযুক্ত হয়েছি? আমরা যে প্রোডাক্টটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপে, ফ্রান্স, জার্মানি, ইতালি, পৃথিবীর সমস্ত দেশে 22টি দেশে প্যাটেন্ট করা হয়েছে এই প্রোডাক্টটি, এবং যে প্রোডাক্টের এই পণ্যের উপর 159টি গবেষণাপত্র রয়েছে। ডিয়ার অডিয়েন্স, আমরা এমন একটি প্রোডাক্টকে আপনার সাথে আজকে আমি পরিচয় করে দেব, যে প্রোডাক্টের নাম হলো হিমোহিম। ডিয়ার অডিয়েন্স, আমরা যে টপিকসে ছিলাম, আমরা ছিলাম ডায়াবেটিসের ক্ষেত্রে হিমোহিমের কি রোল রয়েছে, আমরা সেই বিষয়কে নিয়ে যদি কথা বলি, এখানে বলা হয়েছে ফর ইমিউন ফাংশন ইমপ্রুভমেন্ট। প্রথমত আমাদের ইমিউন ফাংশনকে ডেভেলপ করে। আরেকটি কথা বলা রয়েছে, ওয়ার্ল্ডস ফার্স্ট হার্বাল ফাংশনাল ফুড সাপ্লিমেন্টস। ডিয়ার অডিয়েন্স, ওয়ার্ল্ডস ফার্স্ট হার্বাল ফাংশনাল ফুড সাপ্লিমেন্ট, আমরা যদি এই বিষয়টিকে নিয়ে কথা বলি, প্রথম রয়েছে কি ফর ইমিউন ফাংশন ইমপ্রুভমেন্ট। আমরা জেনে থাকি যে হিমোহিম ইমিউনিটি সিস্টেমকে কিন্তু সে বুস্ট আপ করে থাকে, এবং ওয়ার্ল্ড ফার্স্ট হার্বাল ফাংশনাল ফুড সাপ্লিমেন্ট, আমরা যদি এই বিষয়টিকে নিয়ে কথা বলি, বিশ্বে প্রথমবার হার্বাল ফাংশনাল ফুড সাপ্লিমেন্ট। ফাংশনাল ফুড সাপ্লিমেন্ট কাকে বলা হয়? জীবনে প্রথমবারের মতো আমরা এই প্রথম একটি প্রোডাক্ট আমরা শুনেছি যেটি ফাংশনাল ফুড সাপ্লিমেন্ট। ইয়েস অনারেবল অডিয়েন্স, আমরা জেনে থাকি আমরা যখন অ্যান্টিবায়োটিক ইউজ করি, আমরা যখন
কোনো হাইপার টেনশন জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করে, সেটা কিন্তু ডাইরেক্ট ব্লাডে মিশে কিন্তু সে তার কার্যকারিতা প্রদর্শন করে। কিন্তু আমরা বিশ্বে প্রথমবারের মতো একটি প্রোডাক্ট আমরা পেয়েছি, যে প্রোডাক্ট অ্যান্টিবায়োটিকের মতো সে ব্লাড লেভেলে কাজ করে, এবং সে ব্লাড লেভেলের হেমাটোপয়েটিক্স, সে রক্তের গঠন প্রক্রিয়াকে কিন্তু ডেভেলপ করে, এজ ওয়েল অ্যাজ সে সেলকে রিঅ্যাক্টিভ করার মাধ্যমে সে তার কার্যকারিতা প্রদর্শন করে, এজ এ রেজাল্ট যাকে বলা হয় ফাংশনাল ফুড সাপ্লিমেন্টস ডিয়ার অডিয়েন্স, যেটা বিশ্বে প্রথমবারের মতো একটি মাইল ফলক। এবং এই কারণে 60,000 ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে এই একমাত্র একটি প্রোডাক্ট যে টানা বিগত 9 বছর ধরে সর্বাধিক বিক্রির পণ্যের তালিকায় রয়েছে ডিয়ার অডিয়েন্স। এই প্রোডাক্টটি বিশ্বে 22টি দেশে কিন্তু প্যাটেন্টেড হয়েছে আমরা জেনে থাকি। তো সেখানে রয়েছে কি কাজ করে থাকে আমাদের হিমোহিম, আমরা যদি সেটি নিয়ে একটু কথা বলি। সে প্রথমত এনকে সেলকে অ্যাক্টিভেট করে। এনকে সেলকে অ্যাক্টিভেট করলে কি হয় আমরা জেনে থাকি, এনকে সেল হলো ন্যাচারাল কিলার সেল। আমাদের হিউম্যান বডির যত সেল রয়েছে সেই সেলের লিডার অফ দা সেল বলা হয় এনকে সেল, এবং সেটিকে বলা হয় ন্যাচারাল কিলার সেল। এই ন্যাচারাল কিলার সেলের কাজটি কি, তাকে অ্যাক্টিভেট করলে সে কি হয়, সে যখন অ্যাক্টিভেট হয় প্রথমত আমাদের হিউম্যান বডিতে যখন আনকন্ট্রোল গ্রোথ সেল ডেভেলপ করে, দ্যাট মিনস ক্যান্সার সেল ডেভেলপ করে, সেটিকে সে প্রথমত ডাইরেক্ট ধ্বংস করে থাকে। এবং তার যে কিছু এনাদার কিছু সাপোর্টিং বাহিনী রয়েছে, সে বাহিনীকে দিয়ে সে অন্যান্য যে আমাদের শরীরে যখন আনহেলদি কিছু পার্টিকেল, ভাইরাস, ব্যাকটেরিয়া যখন ইন করে, তখন কিন্তু সেগুলির মাধ্যমে কিন্তু সে প্রতিরোধ করে থাকে। এবং এই কাজটিকে সহায়তা করে কিন্তু সাইটোকেন নামে একটি প্রোটিন, এবং সে যখন রিলিজ হয়, সে রিলিজ হওয়ার মাধ্যমে তাকে সিগন্যাল প্রদানের মাধ্যমে এই কাজটিকে কিন্তু সহায়তা করে থাকে ডিয়ার অডিয়েন্স। এই ধরনের একটি প্রোডাক্টের মোড অফ অ্যাকশন ডিয়ার অডিয়েন্স আমি 35 ইয়ার্সে আমি কোনোদিন শুনিনি, আমি জানি না এই ধরনের একটি মোড অফ অ্যাকশন কোন প্রোডাক্টের আমি আজ অব্দি দেখিনি। তো এই ধরনের একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট আমাদের হিমোহিম, সে আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে কি কি রোল প্লে করে আমরা সেটি জানবো। এবং যেখানে এর মূল উপাদান হিসেবে রয়েছে পেওনিও জাপানিকা, অ্যাঞ্জেলিকা গিগাস এবং সিনেডিয়াম অফিসিনালে, আমরা জানবো সে রিসার্চ অন ডায়াবেটিস, সেখানে ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের হিমোহিমের কি রোল সে প্লে করে। যারা জানে না তাদেরকে আমরা বলবো, অনেকেই বলে থাকে যে ডায়াবেটিসের কোনো চিকিৎসা নাই, আমরা তাদেরকে গর্বের সাথে বুক ফুলিয়ে কথাটি বলবো যে পৃথিবীতে প্রথম এই এমন একটি প্রোডাক্ট যে শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিস সহ সব ধরনের কিলিং জোনের, সাইলেন্স কিলিং জোনের সব ধরনের রোগকে কিন্তু সে গর্বের সাথে নিরাময় করে থাকে ডিয়ার অডিয়েন্স। সেখানে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, যেটি পৃথিবীর সর্ববৃহৎ একটি রিসার্চ অর্গানাইজেশন, তারা সেখানে ডায়াবেটিসকে নিয়ে তারা কি বলেছে, হিমোহিমকে নিয়ে তারা রিসার্চ করার পর তারা তাদের ওয়েবসাইটে কি প্রকাশ করেছে ডিয়ার অডিয়েন্স, আমি যদি সেটা একটু বলি। তারা বলেছে যে দিস রেজাল্টস indicate that hemohim may have potential as a glucose lowering and immunomodulatory agent by enhancing the immune function of pancreatic beta cell dear audience। সেখানে তারা বলেছে যে যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস আক্রান্ত কোনো ব্যক্তি বা যদি কোনো সুস্থ ব্যক্তি আমাদের হিমোহিম ইনটেক করে, তাহলে প্যানক্রিয়াটিক বিটা সেলকে ডেভেলপ করার মাধ্যমে সে ইনসুলিন প্রোডিউসিং সিস্টেমকে সে আপডেট করবে, এজ এ রেজাল্ট ব্লাডে সুগারের পরিমাণ একটা সাস্টেইনেবল কন্ডিশনে থাকবে। ডিয়ার অডিয়েন্স, এই কথাটি কে বলেছে? ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, তারা তাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে এই কথাটি প্রকাশ করেছে, এবং তারা ডায়াবেটিসকে নিয়ে আরো বিভিন্ন ধরনের কিন্তু তারা রিপোর্ট করেছে ডিয়ার অডিয়েন্স। সেখানে তারা বলেছে যে আমরা যদি হিমোহিমকে ইনটেক করি তাহলে কিন্তু প্রথম খাবারের পরে সেখানে কিন্তু সে 26% পর্যন্ত, এখানে বলেছে লাস্টে যদি আমরা দেখি, অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড সায়েন্টিফিক্যালি রিডিউসড দ্য ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল বাই 26% ইন ডায়াবেটিস মাইস ডিয়ার অডিয়েন্স। এগুলি কোনোটাই আমার কথা না, এটা আমরা দেখতে পাই যে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, আমাদের সেই পৃথিবীর সর্ববৃহৎ রিসার্চ অর্গানাইজেশন, তারা কিন্তু তাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে এই কথাগুলি বলেছে। এবং তারা
আমরা আরো জেনে থাকি যে আমাদের হিমোহিম ইমিউনোমডুলেটরি এন্ড অ্যান্টি ডায়াবেটিস এফেক্টের নিউ হার্বাল প্রিপারেশন একটি প্রোডাক্ট, যেটি কিন্তু গর্বের সাথে আমরা প্লাজমা ইনসুলিন লেভেল এবং প্যানক্রিয়াটিক ইমিউনো হিস্টোরি কিন্তু আমরা কিন্তু মিনিমাইজ করতে পারি ডিয়ার অডিয়েন্স। তো আমরা এর যে ক্লিনিক্যাল কিছু ট্রায়াল রিপোর্ট রয়েছে সেখানে আমরা আর্টিকেল 1, 2, 3, 4 আমরা যদি 16 ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্টকে আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাই চ্যাপ্টার 3 তে অ্যান্টি ডায়াবেটিস আপনার এই যে লিস্ট নিচে যে লাল অক্ষরে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এখানে যদি আপনি চ্যাপ্টার 3 অ্যান্টি ডায়াবেটিস হিসাবে লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পাবেন। সময়ের স্বল্পতা, আমি একটু দ্রুত আগাবো। ডিয়ার অডিয়েন্স, আমরা এমন একটি প্রোডাক্টের কথা এখন বলবো যে প্রোডাক্টটি বর্তমান বিশ্বে সবচেয়ে একটি জনপ্রিয় প্রোডাক্ট। আমরা যদি সিগনেচার প্রোডাক্ট হিমোহিমের সাথে এই প্রোডাক্টটি ব্যবহার করি, তাহলে আমরা কিভাবে ডায়াবেটিসকে আমরা কন্ট্রোল করতে পারি সে বিষয়কে নিয়ে যদি আমরা একটু কথা বলি। সে প্রোডাক্টটির নাম কি? অ্যাটমি অ্যালগি ওমেগা 3। ডিয়ার অডিয়েন্স, আমরা যদি অ্যাটমি অ্যালগি ওমেগা 3 সম্পর্কে একটু কথা বলি, আমাদের পরিবারে অ্যাটমি গ্লোবালে 3টি ওমেগা 3 রয়েছে, আলাস্কা ই ওমেগা 3 এবং কিডস টিউবেল ওমেগা 3 এবং অ্যাটমি অ্যালগি ওমেগা 3। এটি ডেভেলপ করা হয়েছে টিজি টাইপ প্ল্যান্ট বেস থেকে। দ্যাট মিনস যারা ভেজিটেরিয়ান, স্পেসিফিক ভাবে যারা মাছ মাংস যারা পছন্দ করে না, আমরা তাদের জন্য এই অ্যালগি ওমেগা 3টা ডেভেলপ করা হয়েছে। এবং এটা কিন্তু আমরা জেনে থাকি যে আমাদের এনাদার যতগুলা ওমেগা 3 রয়েছে, সব ধরনের ওমেগা 3 এর মধ্যে এটি কিন্তু একটি বেস্ট ওমেগা 3, কারণ এখানে বলা হয় টিজি টাইপ প্ল্যান্ট বেস ওমেগা 3। এখানে টিজি টাইপ দ্যাট মিনস ইন এ ন্যাচারাল স্টেট এবং ইনক্রিজড পিউরিটি, ডাবলি টাইপ এবং আরটিজি টাইপ ই ফ্রম কনভার্টেড, এবং এর সাথে কিন্তু রয়েছে ভিটামিন ই। ডিয়ার অডিয়েন্স, আমি এখানে আরেকটি জিনিস বলবো যে ডিসলিপিডিমিয়া হলো লিপিডের ভারসাম্যহীনতা, যেমন কোলেস্ট্রল, লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইডের উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন, এটিকে কিন্তু সে একটা সাস্টেইনেবল কন্ডিশনে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে অনারেবল অডিয়েন্স। পাশাপাশি আমরা জেনে থাকি ওমেগা 3 অন্ত্রের দীর্ঘমেয়াদী অ্যাপোলিপ্রোটিন B48 এর অতিরিক্ত উৎপাদন অন্ত্রের গৃহীত যে ফ্যাট এর শোষণকে বাড়িয়ে দেয়, ফলে খাবারের আগে ও পরে আন্ত্রিক ট্রাইগ্লিসাইড সমৃদ্ধ লিপোপ্রোটিন এর নিঃসরণ অনেক পরিমাণ বেড়ে যায়, কিন্তু সেটা কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি হাইপার লিপিডিমিয়া সহ টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু অ্যাপোলিপ্রোটিন B48 পরিমাণে হ্রাসে সাহায্য করে এবং ইনসুলিন প্রতিবন্ধকতা উল্লেখযোগ্যভাবে দূর করে, এবং এখানে কিন্তু যথেষ্ট এর রিভিউ রয়েছে। ডিয়ার অডিয়েন্স, আমরা জেনে থাকি ওমেগা 3 সাথে যদি আরেকটি প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু সে চমৎকার ভাবে আমাদের ডায়াবেটিসকে কিন্তু মিনিমাইজ করতে পারে। সেই প্রোডাক্টের নাম আমাদের হংসামডান কোরিয়ান রেড জিনসেং। দিস ইজ দ্য পাওয়ারফুল একটি প্রোডাক্ট। সারা বিশ্বে যে প্রোডাক্টটিকে নিয়ে অত্যাধিক গবেষণা হচ্ছে বর্তমানে, এটি চীন এবং কোরিয়া তথা সাইবেরিয়াতে পাওয়া যায়। আমাদের এই জিনসেং এটা প্রচন্ড একটা জনপ্রিয় পুষ্টিকর ভেষজ হিসাবে, মানে দৈনিক চিকিৎসায় কিন্তু হাজার হাজার বছর ধরে এটি ব্যবহার হয়ে আসছে। ডিয়ার অডিয়েন্স, সেখানে আমাদের হংসামডান রেড জিনসেং কি করে থাকে ডায়াবেটিস ক্ষেত্রে, সেখানে আমরা বলেছি যে টাইপ 2 ডায়াবেটিস পরিচালনায় অতিরিক্ত চিকিৎসা হিসাবে কার্যকর এবং নিরাপদ, কারণ একই সাথে এশিয়ান জিনসেং প্রকৃতপক্ষে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজকে সে হ্রাস করে থাকে, এবং সেখানে কিন্তু আমরা তার যে রিভিউ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডিয়ার অডিয়েন্স, তো আমরা বলতে পারি যে রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন, গ্লুকোজ আপটেক এবং অ্যান্টি অক্সিডেটিভ স্টেপস এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্যাথোজ মে বি দ্য mechanisms involved with ginseng anti-diabetes effects. Dear audience, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে এই কথাটি তাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে প্রকাশিত করেছে। আমাদের হংসামডান রেড জিনসেংকে নিয়ে তারা রিসার্চ করার পর তারা কিন্তু এই কথাটি সেখানে বলেছে। তো ডিয়ার অডিয়েন্স, আমরা চলে যাব পরের প্রোডাক্টে। সেখানে আমরা বলে থাকি যে গ্লুকোজ বানাবা রেড জিনসেং। এই প্রোডাক্টটি কিন্তু মূলত আমাদের খাবারের পরে যে আমাদের ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যায়, সেটিকে কিন্তু সে কন্ট্রোল করতে পারে।
সেখানে কি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সিস্টেমিক ভাবে এই গ্লুকোজ কেয়ার বানাবা রেডজিনসেনটি ইউজ করে তাহলে 6 মান্থ ইউজ করার পর সেখানে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে চমৎকার ভাবে একটি রেজাল্ট শো করে। সেটি কিন্তু এই লাল অক্ষরের কথাগুলিতে কিন্তু বলা হয়েছে ডিয়ার অডিয়েন্স। এখানে বানাবা রেডজিনসেন, দ্যাট মিন্স রেডজিনসেন এর সাথে কিন্তু বানাবা পাতা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটি ডেভেলপ করা হচ্ছে। আরো অনেক ধরনের কিছু মার্ভেলাস কিছু ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে এই প্রোডাক্টটি ডেভেলপ করা হয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাই ডিয়ার অডিয়েন্স, দেশে 15 থেকে 35 বছর বয়সী 60% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দেশে মোট মৃত্যুর 10% কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত বলা হয়। আমরা এই কারণে কিন্তু বলে থাকি যে এটি একটি মরণ ঘাতক ব্যাধি। ডায়াবেটিস কিন্তু দিনে দিনে কিন্তু এটি আক্রান্তর হার বেড়েই চলেছে। এখানে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে জনসংখ্যার 10 to 8% ডায়াবেটিসে আক্রান্ত। 65% মানুষ জানেই না সে ডায়াবেটিসে যে আক্রান্ত রয়েছে, সে যে বর্ডার লাইনে রয়েছে, এটা 65% মানুষ সে জানে না। 50% হৃদরোগ ডায়াবেটিসের কারণে কিন্তু হতে পারে এবং হচ্ছে। 40 থেকে 45% কিডনি প্রতিস্থাপন হয় কিন্তু ডায়াবেটিসের কারণে ডিয়ার অডিয়েন্স। আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি, সেখানে বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা কিন্তু 40 কোটি এবং এই 40 কোটি মানুষের মধ্যে অন্ধত্বের প্রধান কারণ কিন্তু ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি, যার আক্রান্তের হার 29%। ডিয়ার অডিয়েন্স, ডায়াবেটিস চিকিৎসায় যে 70 লাখ ডায়াবেটিস রোগী রয়েছে, সেখানে একজন ডায়াবেটিস রোগীর গড় খরচ কিন্তু 2000 টাকা। যদি প্রতি বছরে কিন্তু আমরা অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে 16,800 কোটি টাকা কিন্তু ব্যয় হচ্ছে ডিয়ার অডিয়েন্স। যে কারণে বলা হয়েছে যে চিকিৎসায় ফতুর রোগীরা ডিয়ার অডিয়েন্স। তো আমরা লাস্টলি একটি খুব ডেঞ্জারাস একটি ইনফরমেশন দিয়ে আমি শেষ করব। এখানে কি বলা হয়েছে, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সেখানে তারা বলেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সাম্প্রতিক তথ্য মতে পৃথিবীতে 10 সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয়। পৃথিবীতে প্রতি 10 সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং নতুন 2 জন রোগী ডায়াবেটিসে আক্রান্ত হয় ডিয়ার অডিয়েন্স। তাহলে আমরা ভাবতে পারি যে আমরা কোন ধরনের একটি মরণ ঘাতক ব্যাধিকে নিয়ে আমরা আছি, আমাদের এই লাইফস্টাইলে আমরা রয়েছি। তো অবশ্যই আজকে যদি আমাদের এই অ্যাটমিক গ্লোবালের অ্যাবসলিউট কোয়ালিটির প্রোডাক্ট, সিগনেচার প্রোডাক্ট হিমোহিম, এলগি ওমেগা 3, কোরিয়ান রেডজিনসেন এবং বানাবা রেডজিনসেন, এর সাথে আমরা যদি আরো আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে, গড গিফটেড ননি রয়েছে, আমরা যদি একই সাথে কম্বিনেশন ভাবে প্রোডাক্টগুলি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এই সাইলেন্স কিলিং জোন থেকে অবশ্যই আমরা কিন্তু ওয়েলনেস জোনে আমরা থাকতে পারি। এবং যেটি কিন্তু বর্তমান সমাজে পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটি লক্ষ্য, সেটি হলো কোয়ালিটি অফ লাইফ, এবং যার মূল কথাটাই হলো অপটিমাম হেলথ, দ্যাট মিন্স স্বাস্থ্যকে সর্বোচ্চ পর্যায়ে সুরক্ষিত রাখা। এবং সেক্ষেত্রে অ্যাটমিক গ্লোবালের অ্যাবসলিউট কোয়ালিটির প্রোডাক্ট আমরা যদি সকলে ব্যবহার করি, তাহলেই কিন্তু আমরা অবশ্যই এই সাইলেন্স কিলিং জোন থেকে আমরা অবশ্যই ওয়েলনেস জোনে থাকতে পারি এবং যেতে পারি ডিয়ার অডিয়েন্স। তো অবশ্যই আজকের এই সেশনে আমরা যারা সংযুক্ত হয়েছি, সকলে আমার সাথে থাকার জন্য সকলকে আবারও কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি চলে যাব আজকের শ্রদ্ধাভাজন সঞ্চালক শ্রদ্ধেয় লিডার মোহাম্মদ মহিউদ্দিন স্যারের কাছে। মোস্ট ওয়েলকাম মোহাম্মদ মহিউদ্দিন স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। অসাধারণ স্যার, চমৎকার একটা সেশন আমরা উপভোগ করলাম। আমরা আমাদের জীবন শৈলী জনিত রোগ ডায়াবেটিক, অর্থাৎ আমাদের জীবনের জীবন ঘাতী এখন যে এই রোগটা সারা সমাজে ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যেই বিশ্বে অষ্টম অবস্থান করে নিয়েছে আমাদের এই বাংলাদেশ। অবশ্যই সেটা আমাদের কোনো গর্বের বিষয় নয়। এই অষ্টম অবস্থান অবশ্যই আমাদের জন্য ভয়ঙ্কর রকমের চিন্তার বিষয়। অসাধারণ একটা সেশন উপভোগ করলাম, কিভাবে আমাদের শরীরে এই জীবনঘাতী ব্যাধি সে ডেভেলপ করে এবং সেখান থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, এবং আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে, হেলদি ফুডে আসার মাধ্যমে, এবং সর্বোপরি আমরা আজকে যে প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, এই প্ল্যাটফর্মের অসাধারণ কিছু প্রোডাক্ট নিয়ে স্যার আমাদের মাঝে শেয়ার করেছেন, তার হেলথ বেনিফিট নিয়ে। আমরা যদি
জানি যে সারা বিশ্বের একটা কথা বর্ণনা করা হয় যে যার ডায়াবেটিস হয়েছে সেই সমস্ত মানুষের এই ডিজিজের সঙ্গে বসবাস করে এটাকে জীবনটা পার করতে হয়। কিন্তু প্রযুক্তির পরিবর্তন এবং সমাজের অনেক টেকনোলজির আবিষ্কারের ফলে সেই মরণ অর্থাৎ জীবনঘাতী যে ব্যাধি ডায়াবেটিস সেখান থেকেও কিন্তু আমরা নিস্তার পাওয়ার সময় এসেছে এবং সেখান থেকে আমরা সম্পূর্ণ সুস্থ হতে পারি। তো অবশ্যই স্যার আমরা চমৎকার একটা সেশন উপভোগ করলাম শ্রদ্ধেয় লিডার গৌতম কুন্ডু স্যারের মাধ্যমে। আজকের এই সেশন থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি ক্লোজিং স্পিচ এবং মোটর মাধ্যমে সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি দেখে নিব শ্রদ্ধেয় লিডার ফিরোজ শেখ স্যারকে। প্লিজ ওয়েলকাম ফিরোজ শেখ স্যার। আসসালামু আলাইকুম। নিউ ফাউন্ডার্স বিডি কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীনতার লাইভ সেশনে চমৎকার একটা সেশন আমরা পেলাম আমাদের শ্রদ্ধেয় গৌতম কুন্ডু স্যারকে। আমি সবার আগে গৌতম কুন্ডু স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটা চমৎকার প্রেজেন্টেশন, ওয়েলনেস প্রেজেন্টেশন আমাদের মাঝে দেওয়ার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের সেশনে যিনি আমাদের প্রেজেন্টারকে যিনি আহ্বান জানিয়েছেন আমাদের শ্রদ্ধেয় মিঙ্কু শাহ ম্যাম। ম্যামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যার চমৎকার একটা পোস্টিং এর মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় গৌতম কুন্ডু স্যারকে আজকের সেশনে আহ্বান জানানোর জন্য। আর আজকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না আমাদের শ্রদ্ধেয় মহিউদ্দিন স্যার যার চমৎকার একটা সঞ্চালনের মাধ্যমে মিটিংটা যিনি সবসময় মুখরিত করে থাকেন, আজকেও ঠিক তেমনই আজকের মিটিংটা সঞ্চালনের মাধ্যমে তার হাউসকে মুখরিত করে রেখেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে সবার আগে স্যার যেটা আমাদের একটা তথ্য দিলেন যে বিশ্বে 8তম অবস্থান করছে আমরা, যেটা কি ডায়াবেটিসের আমাদের যে অবস্থান, আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ডায়াবেটিস, আমরা যদি টেস্ট করাই তাহলে এমন কোন মানুষ নেই যার মধ্যে সেই ডায়াবেটিস নেই। স্যার জানিয়ে দিয়েছেন এখানে টাইপ 1 টাইপ 2 দুই ধরনের ডায়াবেটিস আমাদের মধ্যে হয়। ইভেন মারাত্মক একটা দিক আমাদের শিশু যারা আছে, অনাগত শিশু যারা, তাদের মধ্যেও কিন্তু এই ডায়াবেটিসটা হতে পারে। তাহলে কেন হয় এই ডায়াবেটিস গুলো? স্যার আজকের সেশন গুলোতে চমৎকার ভাবে উল্লেখ করলেন যে আমাদের আনএক্টিভিটিস এর কারণে, আমরা এক্সারসাইজ না করার কারণে, আমরা অনিয়মিত খাবার গ্রহণের কারণে, বিভিন্ন কারণে আমাদের এই ডায়াবেটিসটা হয়। এই ডায়াবেটিসটা কিন্তু একদিন হয় না স্যার, দীর্ঘ সময় ধরে আমাদের শরীরের সাথে এই ধরনের কার্যক্রম চলার মাধ্যমে আমার শরীরে ডায়াবেটিসটা বাধা বাঁধে। আর সেই ডায়াবেটিসটা এমন একটা মরণ ব্যাধি ডায়াবেটিস রোগ যার মাধ্যমে আমাদের শরীরে যত গুরুত্বপূর্ণ অর্গান আছে প্রত্যেকটা অর্গানকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়। একটা সময় দেখা যায় আমরা অচল হয়ে যাব, শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কেন? আমাদের টোটালটা অসচেতনতার কারণে আমাদের এই ডায়াবেটিস গুলো হচ্ছে। আমরা কি পারি না এ থেকে প্রতিকার পেতে? অবশ্যই পারি। কেননা আমাদের যে অসচেতনতার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, আমরা মোটেও সচেতন না আমাদের এই মূল্যবান এই শরীরটাকে সুন্দর এবং সতেজ রাখে, সুস্থ সবল রাখার জন্য। আমরা যদি একটু সচেতন হই, নিয়মিত বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকি, কি কি কারণে আমাদের শরীরে পুষ্টির ঘাটতি হয়ে থাকে, কি কি কারণে আমাদের নিউট্রিশনের ঘাটতি, সেই ঘাটতিগুলো হয়ে থাকে, সেই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা অনায়াসে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো এবং সেই মরণ ব্যাধি রোগ থেকে আমরা কিন্তু মুক্ত রাখতে পারবো। আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে। আমাদের সকালকার খাবার, দুপুরের খাবার এবং রাত্রের খাবার, এই যে খাবারের মেনুটা, সেই মেনুটাকে আমার পরিবর্তন আনতে হবে। আমরা কি করি? আমরা সবসময় আমাদের একটা প্রবাদ আছে, আমরা ভাতে মাছে বাঙালি, অর্থাৎ আমাদের 3 বেলা সাদা ভাত এবং প্রচুর পরিমাণ, যতক্ষণ পেট না ভরে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খেতে থাকি। সেই অভ্যাসটা আমাদের, সেই কালচারটার কারণে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে আমরা মুটিয়ে যাই, অথবা শরীরে অল্প বয়স হলে সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে শরীরটা ভঙ্গুর হতে থাকে। কেননা ভাতের মধ্যে যে শর্করা থাকে, ভাতের মধ্যে কিন্তু পুষ্টির যে গুণাগুণ, সেই গুণাগুণের পরিমাণটা আমরা বেশি খাই না, আমরা সবজির পরিমাণটা বেশি খাই না, কালার ফুড বেশি পরিমাণ খাই না, যার ফলে দেখা যায় এই ঘাটতিগুলো প্রতিনিয়ত হয়ে থাকে। আর এর কারণে দেখা যায় বিভিন্ন ধরনের শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে। সাথে প্রতিকারও দেখেছেন বাজারে নরমাল যে কাজগুলো, যে আমরা যে বিভিন্ন ধরনের ডায়াবেটিসের জন্য মেডিসিন গুলো খেয়ে থাকি, এটা হয়তো সাময়িক ভাবে হয়। আমরা আবার চিনির পরিবর্তে কি খাই? চিনি পরিবর্তে আমরা যে বিভিন্ন বাজারে যে সুক্রোজ জাতীয় ট্যাবলেট গুলো খেয়ে থাকি, এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতি, সেটাও কিন্তু আজকের মাধ্যমে জানতে পারলাম। সুতরাং আমরা হোয়াইট পয়জন, সেই 3 হোয়াইট পয়জন থেকে আমরা যেমন বিরত থাকবো, আমরা চায়ের সাথে চিনি খাওয়া থেকে বিরত থাকবো, আমাদের লাইফস্টাইল থেকে চেঞ্জ করবো,
নিয়মিত হাঁটবো, নিয়মিত ব্যায়াম করব। এর মাধ্যমে এর পাশাপাশি আমরা যদি যে প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়েছি, চমৎকার একটা প্ল্যাটফর্ম স্যার। আজকে যারা জেনে বুঝে এখানে আসছেন অথবা ভুল করে এখানে আসছেন, সবাই প্রত্যেকে এখানে ভাগ্যবান। আর যেখানে রয়েছে অ্যাবসলিউট কোয়ালিটি প্রোডাক্ট, যেখানে এই পরমাণের প্রোডাক্ট, যেখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা নাই, সেই ধরনের প্রোডাক্ট যদি আমরা ইউজ করে থাকি, তার যেমন প্রোবায়োটিক 10 এর কথা বলেছেন, আমাদের গাট হেলথকে সুস্থ রাখার জন্য। আমি যদি আমার পেটকে সুস্থ রাখতে না পারি, গাট হেলথকে তো সুস্থ না রাখতে পারি, তাহলে আমি যা কিছু খাবো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার বদহজম হবে, আমার শরীরে সেই খাবারগুলো হজম হবে না, ফলে আমার শরীরের পরিমাণ মতো যে পুষ্টি, সেই পুষ্টিটা কিন্তু পূরণ হবে না। চমৎকার একটা বিষয়। আমাদের নিয়মিত পাশাপাশি স্যার যেটা বলেছেন যে প্রোবায়োটিক চেঞ্জটা রাখতে হবে, এবং সেটা হচ্ছে কি অ্যাটমিক অ্যাবসলিউট কোয়ালিটি সেই প্রোবায়োটিক চেঞ্জ। বাজারে নরমাল যে প্রোবায়োটিক চেঞ্জ সেটা কিন্তু না স্যার। পাশাপাশি স্যার হিমোহিমের কথা বলেছেন, পাশাপাশি স্যার রেড জিন্সের কথা বলেছেন। এই যে প্রোডাক্ট গুলো স্যার আমরা স্টুডেন্টরা নিতে পারি, আমরা এই এই প্রোডাক্ট গুলো যদি আমরা নিয়মিত প্রত্যেকেই যদি গ্রহণ করে থাকি, তাহলে দেখা যায় আমাদের শরীরের সাথে সেই মরণবেদী যে রোগগুলো সেগুলো হবে না, আমাদের শরীরে রক্ত সঞ্চালনের পথ কিন্তু বাধা হবে না। সেই ওমেগা 3 খেলেও কিন্তু আমাদের সেই সমস্যা থেকে দূরে থাকবো। আমরা মাঝরাতে অনেকেই দেখি মাঝরাতে হঠাৎ বুকের ব্যথা হয়ে, অসহ্য ব্যথা হয়ে তারা ডাক্তারের কাছে ছুটে যায়। বেশিরভাগ মানুষই হয়তো ডাক্তারের কাছে পৌঁছাতে পারে না, কেননা সে জানে না তার মধ্যে যে হার্টের যে প্রবলেম রয়েছে, তার আর্টারি গুলো আস্তে আস্তে ব্লক হয়ে গেছে, সেই জিনিসটাও কিন্তু জানে না। কাজে আমরা যদি নিয়মিত সেই ওমেগা 3, প্রোবায়োটিক 10, হিমোহিম এই জাতীয় প্রোডাক্ট গুলো যদি এখান থেকে গ্রহণ করি, তাহলে একদিকে যেমন আমরা সুস্থ থাকবো, পরিবার প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখতে পারবো। সেই সাথে আমরা যত কাজকর্ম করি না কেন সুস্থভাবে পরিপূর্ণভাবে কাজ করতে পারবো, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, সুস্থ সবল থাকবো। পাশাপাশি আরেকটা অনেক বেশি বেনিফিট হবে। পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্ম, অন্য কোনো কোম্পানি আপনাকে আমাকে সেই জায়গা দেবে না যেটা এতই সুস্থতার পাশাপাশি আর্থিকভাবে বেনিফিট হওয়ার সুযোগ। চমৎকার একটা জায়গা স্যার। এখানে কাজ করবো, এখানে যেমন বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলোকে আমি সুস্থ সবল থাকবো, সেই সুস্থ সবলের পাশাপাশি এখানে ওই নিজে প্রোডাক্ট ইউজের মাধ্যমে এখান থেকে বেনিফিট হওয়ার সুযোগ রয়েছে। আর্থিকভাবে বেনিফিট, এখানে দৈনিক বেনিফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর রয়েছে, প্রত্যেক মাসে রয়েছে। যদি আমরা অ্যাটমিক প্ল্যাটফর্মে সংযুক্ত হই, বিভিন্ন সেমিনার সম্পর্কে জানি, এখানকার প্রোডাক্ট সম্পর্কে জানি, প্রোডাক্টের ব্যবহার বিধি সম্পর্কে জানি, তাহলে আমি আপনি সেই মরণবেদী ঘাত থেকে রক্ষা পাবো, এবং যতদিন বেঁচে থাকবো সুস্থ সবল থাকবো, এবং এখান থেকে আর্থিক বেনিফিটেড হবো। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সবার শ্রদ্ধেয় গৌতম কুন্ডু স্যার, চমৎকার ভাবে আজকের এই ওয়েলনেস সেশনটা পরিচালনা করার জন্য। স্যারের মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম কিভাবে সুস্থ থাকা যায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন সহ প্রত্যেকটা মানুষকে কিভাবে সচেতন করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে। আমি ক্লোজিং মাত্র বলছি, সবাই আনমিউট করুন প্লিজ। চেরি দ্য স্পিরিট, create the vision, follow the faith, serve in humility. Come on, let's do it. ধন্যবাদ। আবার টু মহিউদ্দিন স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ। অসাধারণ একটা ক্লোজিং স্পিচ এবং মোটর মাধ্যমে আজকের এই সেশনটি কমপ্লিট করার জন্য। অবশ্যই স্যার, আজকের এই সেশনের মাধ্যমে আমরা নিজেরা যেমন সচেতন হতে পেরেছি, তেমনি আমরা এই যে সচেতনতার মাধ্যমে সারা বিশ্বে তথা অবশ্যই আমরা আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মানুষের আমরা এই মেসেজটা পৌঁছে দিতে পারি। আমরা আমাদের সুখী সমৃদ্ধ স্বাস্থ্য সচেতন একটা সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা কিন্তু সমাজে অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারি। অবশ্যই আমরা গৌতম কুন্ডু স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটা সেশন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সবাইকে রিকোয়েস্ট করবো স্যার, আমরা অবশ্যই আগামীকাল সকাল 8:30 ডাউট ক্লিয়ারিং সেশনে যুক্ত হয়ে আমাদের সাথে যে সমস্ত নতুন মানুষরা এসেছিলেন তাদেরকে আমরা সঙ্গে নিয়ে আগামীকালকে ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা যুক্ত হব। এবং আজকে আমাদের একটা ট্রেনিং সেশন রয়েছে, অবশ্যই সেই সেশনটাতে আমরা সবাই যুক্ত হব। থ্যাংক ইউ সবাইকে, আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ এভরিবডি।
Mm.